মুখার্জি ম্যানশনে অনেক তৎপরতা ছিল। এটা একটা কনের মতো সাজানো হচ্ছিল। এক বড় হল ঘরে সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়েছিল। একজন মহিলা যিনি দেখতে সুন্দর এবং সরল ছিলেন সেখানে কর্মরত এক পুরুষকে বললেন, কাকা তাড়াতাড়ি কাজ করো, দেরি করলে মা রেগে যাবে। মহিলাকে বলছিল তখনই একজন বয়স্ক মহিলা এলো, যিনি দেখতে অনেক বয়স্ক কিন্তু তার চেহারা অন্যরকম আভা ছিল। বয়স্ক মহিলাকে বললেন, রমা, সব প্রস্তুতি হয়ে গেছে তাই না? শুভ সময় এসেছে, দেরি আমাদের মোটেও ভালো লাগে না। বৃদ্ধ মহিলার কথায় রমা বললেন, হ্যাঁ মা, সব হয়ে গেছে, শুধু কিছু কাজ বাকি আছে। সে করে দিচ্ছিল। রমা হলো জয়দেব মুখার্জির মা, আর সে বৃদ্ধ মহিলা এই বাড়ির বড় কর্ত্রী শালিনী মুখার্জি, জয়দেবের দাদি। দাদি পুরো হলের দিকে তাকালেন এবং রমাকে বললেন, বৌমা, ওই মেয়ে কোথায়? সকাল থেকে নিখোঁজ, চোখে পড়েনি একবারও। দাদির এই প্রশ্নে রমা বললেন, মা, সে হয়তো তার ঘরে আছে, কম বয়স, সে হয়তো ঘুমাচ্ছে। রমার এই কথাগুলো শুনে দাদি রেগে যান। আজকে তার ঘুমানোর সময়? দাদি এ কথা বলেন, তারপর চিৎকার করে কাউকে ডাক দিল, রিয়া, রিয়া। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে সিঁড়ি বেয়ে দাদির কাছে ছুটে আসে এবং কাপা গলায় বলে, দাদি, তুমি ডাকছিলে? দাদি রিয়াকে রেগে বলে, যাও, ওই মেয়েটাকে বলো যে আমি তাকে ডেকেছি। দাদি রেগে থাকায় রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। রিয়া একটা রুমে আসে। রুমটা খুব ছোট, খুব একটা জিনিসপত্র ছিল না, শুধু একটা বিছানার একটা ছোট আলমারি। একটা মেয়ে বিছানায় ঘুমাচ্ছিল। মেয়েটিকে দেখে রিয়া তার মাথায় একটা চাপড় মারলো, তারপর ঘুম থেকে জাগাতে শুরু করলো। নিশা, ওই নিশা, উঠ, দাদি তোকে ডেকেছে। প্রথমে নিশা উঠতে একটু নাটক করছিল, কিন্তু দাদি ডেকেছে শব্দটা শোনা মাত্রই চোখ খুলে গেল, যেন সে ঘুমাচ্ছিলই না। সে তাড়াতাড়ি উঠে বসে ঢোক গিলে বলে, দাদি ডেকেছে? রিয়া বলে, হ্যাঁ, এখন চল, না হলে আমরা দুজনেই গালাগালি খাবো। নিশা মাথা নেড়ে হ্যাঁ বলে। দুজনে সেখান থেকে চলে যায়। রিয়া হচ্ছে জয়দেব মুখার্জির ছোট বোন, আর নিশা তো এই পরিবারের সদস্যই নয়, সে এই বাড়ির একজন কাজের লোক। মুখার্জি বাড়িতে কাজ করে এবং তাদের সার্ভেন্ট রুমে থাকে। নিশা অনেক বছর ধরে এখানে কাজ করছে, তাই রিয়ার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আবার তারা দুজনে একই কলেজে পড়ে। নিশা দাদির ঘরে আসে। সে একটু ভয় পেয়ে গেল। সে তার ঢোক গিলে দাদিকে বলল, সরি দাদি, ওই একটু। নিশা কথা শেষ করতে পারার আগেই দাদি তাকে হাত দেখালেন। নিশা চুপ হয়ে যায়। দাদি নিশাকে কিছু না বলে নিশার কাছে এসে গোলাপি বিয়ের ড্রেস হাতে দিয়ে বলেন, যাও, রেডি হও, পণ্ডিত নিচে কনের জন্য অপেক্ষা করছে। গোলাপি ড্রেস দেখে নিশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু দাদিকে কিছু না বলে সে গোলাপি ড্রেস হাতে ধরে এখান থেকে চলে যেতে লাগলো। তখন দাদি পেছন থেকে বলল, তোমার কি এই বিয়ের শর্তগুলো মনে আছে, নাকি তোমার আজ বিয়ে সেটা ভুলার সাথে সাথে শর্তগুলোও ভুলে গেছো? আমাকে যে কথা দিয়েছিলে তা মনে আছে তো? নিশা থেমে কোনো আবেগ ছাড়াই দাদিকে বলল, দাদি, সব মনে আছে, আমি কিছুই ভুলিনি। এ বলে নিশা সেখান থেকে চলে গেল। সে তার ঘরে আসে এবং গোলাপি বিয়ের পোশাক পরে রেডি হতে শুরু করে। তার মুখ ছিল অভিব্যক্তিহীন। আজ নিশার বিয়ে হতে চলেছে এই বাড়ির মালিক জয়দেব মুখার্জি, যার সম্পর্কে নিশা তার নাম ছাড়া আর কিছুই জানে না। সে নিজেও জানে না যাকে সে বিয়ে করতে যাচ্ছে তার চেহারা কেমন। কিছুক্ষণ পর নিশা বিয়ের বউ সেজে দাঁড়িয়েছিল। তার ফর্সা শরীরে তার গোলাপি রঙের লেহেঙ্গাটা সুন্দরভাবে ফুটে উঠেছিল। ওর হাতে গোলাপি চুড়ি, গলায় একটা নেকলেস। নিশা শুধু মেকআপের নামে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিল আর চোখে কাজল, আর কিছুই নয়। সাদামাটা সাজেও নিশাকে অপ্সরীর মতো লাগছিল। ঠিক তখনই রিয়া সেখানে এলো। নিশাকে পাত্রী হিসাবে দেখে রিয়া তাকে বিরক্ত করে বলল, আমার হবু ভাবিকে খুব সুন্দর লাগছে। এই বলে রিয়া কিছুক্ষণ থেমে তারপর কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু আমি জানি না ভাই তোকে পছন্দ করবে নাকি। রিয়ার এই কথাগুলো শুনে নিশা ঘাবড়ে যায়। কিছুটা ভয়ে বলল, রিয়া, আমাকে ভয় দেখাস না। রিয়া বলে, আমি তোকে ভয় দেখাচ্ছি না। যাই হোক, ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত তোর, তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? এখন নিচে চল, সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রিয়া নিশাকে নিয়ে হলে নেমে আসে। সবাই সেখানে ছিল, পুরো মুখার্জি পরিবার এবং চাকররা।
বাকি অতিথিদের মধ্যে মাত্র কয়েকজন ছিল। নিশাকে মণ্ডপে বসানোর জন্য তৈরি করা হয়। সে বসার সাথে সাথে পণ্ডিত বিয়ের আনুষ্ঠানিক শুরু করেন। নিশা বর ছাড়া মণ্ডপে বসে নীরবে সব আচার অনুষ্ঠান করে যাচ্ছিল। তার মুখে কোনো শোকাহত ছিল না। তার বর কোথায় ছিল সে বিষয়ে কোনো প্রশ্নও ছিল না। পণ্ডিত তাকে যা বলছিল সে তাই করছিল। আর এই আশ্চর্যের বিষয় হলো, এই অভিন্ন বিয়ে নিয়ে কেউ প্রশ্নও তুলছিল না। সবাই চুপচাপ বর ছাড়া নিশার বিয়ে দেখছিল। অন্যদিকে একটি ফাঁকা জায়গায় একটি প্রাইভেট জেট ল্যান্ড করে। জেটটি পার্ক করার সাথে সাথে 6 থেকে 8 জন গার্ড গিয়ে গেটের সামনে দাঁড়ায়। ঠিক তখনই জেট থেকে একজন লোক বেরিয়ে এলো, যে হুইল চেয়ারে বসেছিল। সে হুইল চেয়ারে বসে থাকা সত্ত্বেও কিন্তু তার মুখের চাহনি অন্য কিছু বলে দিচ্ছে, যেন সে কত বড় মানুষ। হ্যাঁ, বড় মানুষই তো তিনি ছিলেন, সেজন্য তো প্রাইভেট জেটে এসেছেন। একজন লোক সেখানে আসে, প্রিয়াঙ্ক শর্মা, এবং তিনি সে হুইল চেয়ারে বসে থাকা লোকটার অ্যাসিস্ট্যান্ট। হুইল চেয়ারে বসে থাকা লোকটিকে হালকা হাসি দিয়ে প্রিয়াঙ্ক বলল, ওয়েলকাম টু ইন্ডিয়া স্যার। প্রিয়াঙ্ক তাকে শুভেচ্ছা জানালে লোকটি তাকে কিছু বলল না। সে তার ভারী কণ্ঠে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলো। এই মুহূর্তে 3টে গাড়ি প্রচন্ড গতিতে চলে যায়। প্রায় 1.5 ঘন্টা পর মুখার্জি ম্যানশনের বাইরে সব গাড়ি একসঙ্গে থামে। হুইল চেয়ারে বসা লোককে প্রিয়াঙ্ককে ভেতরে নিয়ে যেতে বলে। প্রিয়াঙ্ক তার বসের কথা মেনে নেয় এবং তাকে মুখার্জি ম্যানশনের ভেতরে নিয়ে যেতে শুরু করে। এখানে এই লোকটি বাড়ির ভেতরে যায় এবং তখনই হলের ভেতরে পণ্ডিত নিশাকে বলে, গলায় মঙ্গলসূত্র পরে নাও এবং কপালে সিঁদুর ভরে নাও। নিশা তার গলায় মঙ্গলসূত্রটি নিজের হাতে পরে নেয় এবং নিজের হাতে সিঁদুর নিয়ে তার সিঁথিতে সিঁদুর ভরে নেয়। নিশা এই নিয়ম করার সাথে সাথে পণ্ডিত মশাই বললেন, এই বিয়ে শেষ, এখন তুমি জয়দেব মুখার্জির স্ত্রী। পণ্ডিতের কথাগুলো শুনে নিশার মুখে কোনো ভাব নেই। তার চোখ দুটো পাথরের মতো হয়ে আছে। এখানে নিশার বিয়ে হয় এবং হুইল চেয়ারে একজন লোক হলের ভেতরে প্রবেশ করে। তার চোখ প্রথমে পড়ে নিশার উপর, যে মণ্ডপে বসেছিল কোনো আবেগ ছাড়াই বধূর মতন, আর গলায় মঙ্গলসূত্র আর কপালে কাউরের নামে সিঁদুর। নিশাকে এই অবস্থা দেখে লোকটির চোখ কঠিন হয়ে যায়, যেন এই বিয়েতে তিনি খুশি নন। রাতের সময় নিশা তখনও ব্রাইডাল সাজে ছিল। রিয়াও তার সাথে ছিল। দুজনে একটা ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ওই রুমের দরজা দেখে তখন নিশার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিশা রিয়ার হাত ধরে নার্ভাস কণ্ঠে বলল, রিয়া, আমি ভেতরে যাব না, আমার ভয় করছে। নিশার এই কথায় রিয়া বলল, তোকে ভিতরে যেতে হবে, আজ থেকে এটাই তোর ঘর, এখন ভিতরে যা। নিশা মুখ ছোট করে বলল, রিয়া, তুই তো জানিস আমি ওকে কতটা ভয় পাই। ওর কণ্ঠ একবার শুনেছিলাম, খুব ভয় লেগেছিল। রিয়া এবার নিশাকে বুঝিয়ে বলল, নিশা, এখন তুই আমার আদরের ভাবি হয়েছিস, আর তুই আমার ভাই জয়দেব মুখার্জিকে বিয়ে করেছিস। আর বিয়ে যখন হয়েই গেছে, তাহলে ওর ভয়ানক কণ্ঠ কেন, তার ভীতিকর মুখও তোকে দেখতে হবে, এবং তার সাথে তার রুমেও তোকে থাকতে হবে। রিয়ার কথা শুনে নিশা আরো ভয় পেয়ে যায়। নিশা যে জয়দেব মুখার্জিকে বিয়ে করেছে, যা একটা নামের বিয়ে, তাকে কখনো দেখেনি এর আগে। সে বিয়ে করেছে, কিন্তু এখন তাকে সেই লোকের সাথেই থাকতে হবে। নিশা বছরের পর বছর ধরে চৌধুরী ম্যানশনে কাজ করেছে, কিন্তু সে কখনো তার মালিক জয়দেব মুখার্জিকে দেখেনি। সে সবার কাছ থেকে শুনেছিল যে সে খুব রাগী, তাই সে ভুল করেও তার মালিকের সামনে আসেনি। হ্যাঁ, গোপনে জয়দেবের আওয়াজ শুনেছে কয়েকবার। গলার আওয়াজ শুনে সে আরো ভয় পেয়ে গেছিল। একটি ঠান্ডা ভারী শব্দ, যা শুনে যে কারো গলা শুকিয়ে যাবে। নিশা যার কণ্ঠ শুনে ভয় পেয়ে যেত, এখন সে সেই লোকের স্ত্রী, এবং তাকে সেই লোকের সাথে একই রুমে থাকতে হবে। এইসব ভাবতে নিশার পা কাঁপছে। সে এই কারণেই এখন সে জয়দেবের রুমে যেতে রাজি হচ্ছে না। সে ভয় পাচ্ছে। নিশা আবারও ঘাবড়ে গিয়ে রিয়াকে বলল, রিয়া, তুইও আমার সাথে আয়। নিশার কথাগুলো শুনে রিয়া চোখ বড় বড় করে বলল, না বাবা, আমি এইসবে জড়াতে চাই না। তুই নিজেই জয়দেব মুখার্জি নামক ঝামেলাটা বেছে নিয়েছিস, তাই এখন তুই নিজেই সহ্য কর, মাই ডিয়ার ভাবি। এ বলে রিয়া চোখ মারে। নিশার মুখ ফুলে গেছে দেখে সে দাঁতে দাঁত দিয়ে বলে, রিয়া, এখানে আমি ভয়ে কাঁপছি আর তুই আমার মজা নিচ্ছিস?
তুই কেমন বন্ধু? রিয়া অ্যাক্টিং করে বলল, হ্যাঁ মজা পাচ্ছি, কারণ তুই এখন আমার বন্ধুর পাশাপাশি আমার ভাবিও। আমার জ্বালাতন করার অধিকার আছে, তাই আমি তোকে জ্বালাতন করব। মাই রিয়ার ভাবি। রিয়া আবার নিশার সাথে মজা করছিল, আর নিশা এসব দেখে বিরক্ত হচ্ছিল। কিন্তু রিয়া নিশার সাথে পুরোপুরি মজা করার মুডে ছিল। রিয়া আবার একটা হাসি দিয়ে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, তোর স্পেশাল নাইট এনজয় কর। শুধু খেয়াল রাখিস ভাই রেগে না যায়, নইলে কাল তোর হাঁটা মুশকিল হয়ে যাবে। রিয়া এসব বলে আর হালকা হেসে চলে যায়। নিশা রেগে পিছন থেকে ওকে দেখে বলে, রিয়ার বাচ্চা, তুই যদি কখনো বিপদে পড়িস আমিও তোর মজা নেব। রিয়া চলে গেল। এখন নিশা একাই ছিল। সে ভয়ে দাঁড়িয়ে আছে। জয়দেবের রুমের ভেতরে যাওয়ার সাহস তার ছিল না। ঠিক তখনই দাদি সেখানে এসে নিশাকে উচ্চ স্বরে বললেন, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? দাদির কণ্ঠ শুনে নিশা চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে বলল, ওই আমি রুমে যাচ্ছিলাম দাদি। নিশা দাদিকেও একটু ভয় পায়, তাই তার প্রশ্নে নিশা ভয়ে এক মুহূর্ত সেখানে না থেকে রুমের ভেতরে চলে যায়। দাদির ভয়ে নিশা জয়দেবের ঘরে ঢুকে গেল, কিন্তু ভেতরে পৌঁছতেই ভীষণ কাঁপছে, যেন সে একটা ভুতুড়ে বাড়িতে প্রবেশ করেছে, একটি রুমে নয়। জয়দেবের রুমটি কোনো ভুতুড়ে বাড়ি ছিল না, বরং এটি একটি খুব বড় সুন্দর ঘর ছিল। এই সমস্ত জিনিস ছিল খুব বিলাসবহুল এবং আলাদা। আর সে খুব খুশি হলো, কারণ পুরো ঘরটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ছিল। কিং সাইজের বেডের ওপর ফুলসজ্জার সাজে সাজানো ছিল। ঘরে সাজসজ্জা দেখে আগে থেকেই ভয় পেয়ে যাওয়া নিশার এবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার বুক জোরে জোরে লাফাতে থাকে। নিশার এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক, কারণ আজ তার ফুলসজ্জা ছিল। তার স্বামীর সাথে, যাকে সে আগে কখনো দেখেনি, আজকে সে সে ব্যক্তির মুখোমুখি হবে, যার কাছ থেকে সে ভয়ে লুকিয়ে থাকতো। সে কখনো তার সামনে যায়নি। নিশা ভয়ে ঘরের চারিদিকে তাকায়। সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং রুমের মাঝখানে বিছানার কাছে পৌঁছে যায়। রুমে কেউ ছিল না, খুব নিস্তব্ধ ছিল। শুধু ভয়ে নিশার ভারী নিঃশ্বাসের শব্দ সারা রুমে স্পষ্ট শোনা যাচ্ছিল। নিশা তার ভারী নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজেকে বলল, নিশা, রুমে কেউ নেই, এত ভয় পাচ্ছিস কেন? রিল্যাক্স, কিছু হবে না। কোনো মতে নিশা নিজেকে বুঝিয়ে ভয়কে একটু কমিয়ে নিল। ধীরে ধীরে নিশার নার্ভাসনেস কমতে থাকে। আগে সে ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল তার স্বামী রুমের মধ্যে থাকবে। কিন্তু এখন সে বুঝতে পেরেছিল যে রুমে কেউ নেই, তাই তার ভয়ও কমে গেছে। নিশা মাথা থেকে ঘুমকা সরিয়ে বিছানায় বসে বিশ্রাম নিতে চলেছে। এমন সময় রুমের দরজা খুলে কেউ একজন ঢুকে গেল। এটা দেখে নিশার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং তার চোখে অনেক প্রশ্ন আসে, যেন সে জানে না সে কি দেখছে। হুইল চেয়ারে সে একই লোক রুমে আসে, যে নিশার বিয়ের সময় সকালে এই বাড়িতে এসেছিল। হুইল চেয়ারে বসা লোকটিকে দেখে নিশার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং তার মনে প্রশ্ন আসে, হুইল চেয়ারে বসা লোকটা কে? আর এত রাতে এই রুমে এসেছে কেন? নিশা সেই লোকটিকে প্রথমে দেখছিল। এসব প্রশ্নে তার মন আসন্ন হওয়াটাই স্বাভাবিক। হুইল চেয়ারে বসা লোকটিও নিশার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখে কোনো ভাব নেই। হুইল চেয়ারে বসা লোকটি দেখতে খুব সুদর্শন ছিল, আর বডি ছিল জিম করা পেশিবহুল। তিনি যদি হুইল চেয়ারে না বসতে, তবে তিনি একজন সুদর্শন লম্বা নিখুঁত দেহের মানুষ হতেন, যার জন্য যে কোনো মেয়ে পাগল হয়ে যেত। নিশা অবাক হয়ে দেখলো হঠাৎ তার রুমে সেই লোকটাকে। সে প্রশ্ন করতে চাইলো, সে কে? আপনি এখানে কেন এসেছেন? কিন্তু নিশা কিছু বলার আগেই লোকটা কথা বলল। উনি নিজের কোল্ড ভয়েসে নিশাকে বললেন, তুমি কি প্রথম দেখাতেই তোমার স্বামীর দিকে নজর লাগিয়ে দেবে, মিসেস নিশা জয়দেব মুখার্জি? লোকটা এই কথা বলাতে নিশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর তার কানে একটা আওয়াজ বাজতে লাগলো, তুমি কি প্রথম দেখাতেই তোমার স্বামীর দিকে নজর লাগিয়ে দেবে? মানে হুইল চেয়ারে বসা লোকটা আর কেউ না, জয়দেব মুখার্জি, তার স্বামী, যাকে বিয়ে করেছে নিশা। নিশা শুধু বিস্ময়ের সাথে জয়দেবের দিকে তাকিয়ে রইল। হয়তো সে কখনো ভাবেনি যে সে কোনো কিছু না জেনে যার নামে সিঁদুর লাগাচ্ছে সে একজন প্রতিবন্ধী হবে। একটা মেয়ে তার বিয়ের জন্য অনেক কিছু স্বপ্ন দেখে, আর নিশার কি হয়েছে? তার বিয়ে হয়েছে একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে, যার সম্পর্কে আগে তিনি কিছুই জানতো না। এমন পরিস্থিতিতে নিশার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে বাধ্য হলো। ভালো লাগলে লাইক করবেন, পর্বটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।